আসসালামু আলাইকুম। সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য নিবেদনে থাকছে বিখ্যাত কথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ডুমনিগড়ের মানুষ খেকো। চলুন গল্পটি শুনে আসা যাক। আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার, বললেন তারিণী খুড়ো। ডুমনিগড় ম্যাপে আছে? জিজ্ঞেস করল ন্যাপলা। ন্যাপলার মুখে কিছু আটকায় না। তোর কি ধারণা, ম্যাপে যা আছে তার বাইরে কিছু নেই? চোখ কান কুঁচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন তারিণী খুড়ো। ম্যাপ তৈরি করে কারা? মানুষ তো। ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস? জোড়া মানুষ সায়ামিস টুইসের কথা কখনো শুনিসনি? হাতে 6টা করে আঙুল, বাছুরের 2টো মাথা, এসব শুনিসনি? ম্যাপে নেই ডুমনিগড়। এই নিয়ে ফিলিপসের আটলাস কোম্পানিকে কড়া চিঠি দিয়েছিলাম সেই সময়। তারা লিখলে ভেরি সরি, আগামী সংস্করণে শুধরে দেব। দেয়নি যে সেটা স্রেফ গাফিলতি। ডুমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাখেলখণ্ডে। মাইহার অবধি ট্রেন, তারপর 132 কিলোমিটার পূবে গাড়িতে। হলো? ন্যাপলা চুপ মেরে গেল। আমরাও বাঁচলাম, কারণ তারিণী খুড়োর গল্প শোনার আগ্রহ আমাদের সকলের সমান। ন্যাপলারও। খুড়ো আসলে আমাদের কেউই হন না, তবে তবে খুব ছেলেবেলা থেকে দেখে আসছি ইনি মাঝে মাঝে আসেন আমাদের বাড়িতে। আমাদের জন্মের আগে বাবারা যখন ঢাকায় ছিলেন তখন তারিণী খুড়ো ছিলেন আমাদের পড়শি, তাই খুড়ো। বাবারও খুড়ো, আমাদেরও খুড়ো। খুড়ো ছাড়া ওকে আর কিছু বলে ডাকতে জানি না। বাবার কাছে শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন, আর অভিজ্ঞতা হয়েছে বিচিত্র রকম। কাজেই গল্পের স্টক অঢেল। খুড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া নাকি সবই সত্য। গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুড়ো, কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে। এই জিনিসটি একটু বেশি রসিয়ে রসিয়ে খাচ্ছেন দেখে ন্যাপলা অধৈর্য হয়ে বলল, ডুমনিগড়ে হলোটা কি? বলছি। এই টি খাওয়ার অভ্যাস আমার ডুমনিগড় থেকেই। রাজা ভূদেব সিংয়ের হয়েছিল ডায়াবেটিস। এককালে 7 রঙের 7 রকম মিঠাই বরাদ্দ ছিল রোজ দুবেলা। তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন। আমার ডাক পড়তো সন্ধ্যাবেলা, ওই যেদিনই খুলতেন ওই সপাঙের বোতল। সপা নামটা আমাদের সকলের কাছেই নতুন। অশিক্ষিতরা যেটাকে বলে শ্যাম্পেইন, বললেন তারিণী খুড়ো। যাই হোক, রাজা একদিনে সব পরিত্যাগ করেন। আমার চোখের সামনে 16 স্টোন থেকে 9.5 স্টোনে নেমে গেল ওজন। আর সেই সময় খুনটা হয়। খুন? আমাদের 5 জন শ্রোতার 5 রকম গলায় একসঙ্গে উচ্চারিত হলো প্রশ্নটা। হ্যাঁ, খুন। রাজার 3 ছেলে, শ্রীপদ, ভূপদ আর অনুপ। ছোটটা রায়পুরে রাজকুমার কলেজে পড়ে। বড় দুটো পড়াশুনো শেষ করে ডুমনিগড়েই থাকে। বড় শ্রীপতি হলো খুন। শ্রীপতের ইয়ার ছিল নারায়ণ শ্রীমল, ধনী ব্যবসাদার ডুমনিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছেলে। জুয়ার আড্ডা বসত নারায়ণের বাড়িতে। এক সন্ধ্যায় তুমুল বচসা হয় শ্রীপদ আর নারায়ণে, প্রায় হাতাহাতি। শ্রীপদ জিতছিল প্রায় 20,000 টাকা। সেই সময় নারায়ণের হাতে তার জোচ্চুরি ধরা পড়ে যায়। নারায়ণ শাসায় তাকে খতম করবে বলে। যাই হোক, খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ, তখন রাত 11টা। হেঁটেই ফিরত। রাজবাড়ি থেকে শ্রীমলদের বাড়ি 1/2 মাইল। পথে পড়ে রাম সরোবর, ভারী সুদৃশ্য লেক। ঠিক মধ্যিখানে একটা শ্বেত পাথরের মিনি প্রাসাদ। নৌকো করে যেতে হয় সেখানে। সেই লেকের ধারে কে জানি রিভলভার নিয়ে গুলি করে শ্রীপদকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, এক গুলিতেই সাবার। পুলিশ নারায়ণকে সন্দেহ করে। সে যে শ্রীপদকে মারবে বলে শাসিয়েছে সে কথা যে রাতে আড্ডার সকলেই স্বীকার করেছে। কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকসুর খালাস পেয়ে যায়। আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম। বলেন কি? আবার 5টা গলা একসঙ্গে। জোনাকি স্টাডি করছিলাম।
সামনে দেওয়ালি রাজাকে কথা দিয়েছিলাম পিদ্দিমের বদলে একটা নতুন বাতির বন্দোবস্ত করব। ইলেকট্রিক নয়, কাঁচের টিউবের অর্ডার দিয়ে দিয়েছিলাম। রাজবাড়ির যত ব্যালকনি আর যত বারান্দা সব কটার আলসে আর রেলিংয়ের ওপর টিউব বসানো থাকবে, তার মধ্যে ছাড়া থাকবে জোনাকি। অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটও থাকবে টিউবে। নির্ঘাত চমকপ্রদ ব্যাপার হতো। তবে বড় কুমারের মৃত্যুর জন্য সেবার আর কোনো ঘটা হয়নি দেওয়ালিতে। আপনি খুনিকে দেখেছিলেন? না, দেখিনি। গুলি করেই সে পালায়। তবে খুনের খবরটা আমি দিই। আমি যদি অন্যমনস্ক থাকতাম তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম, কিন্তু সেটা হবার ছিল না। ফলে একটা জলজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল। তারিণী খুড়ো বিড়ি ধরাতে থেমেছেন। আমরা মুখ চাওয়াচাই করছি, গল্প শেষ কিনা তাও বুঝতে পারছি না। এমন সময় খুড়ো আবার শুরু করলেন। এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই, আর তাতে অসুখও বেড়ে গেছে। এমন সময় একটা অন্য গণ্ডগোল দেখা দিল। খুনের মাসখানেক আগে 2 আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে। আসল উদ্দেশ্য শিকার। ডুমনিগড়ের পূব দিকে পাহাড়ের শ্রেণী, আর তার পাদদেশে গভীর জঙ্গল, যাকে বলে হান্টার্স প্যারাডাইস। বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে। রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছিলেন। বিটাররা বন পিটিয়ে, কাশি ক্যানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে, আর তারা হাতের পিঠ থেকে শার্দুল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছে। এইবার ওই 2 আমেরিকানের একটি, নাম স্যাঙ্গার, 40 হাত দূর থেকে পরপর 2টো গুলি করেও বাঘকে জখমের বেশি কিছু করতে পারল না। একটা গুলি লাগলো ল্যাজে, একটা পিছনের পায়ের গোড়ালিতে। সেই বাঘ এখন হয়ে গেছে নরখাত। এটা খুবই স্বাভাবিক ঘটনা, তোরা জানিস বোধ হয়। পুলাম্বি, হার বা থুয়ারা পাহাড়ের নিচে এই 3টি গ্রাম থেকে 17 জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ। গাঁয়ের লোকে এসে রাজার কাছে এসে বলে দিয়েছে ওই বাঘের শেষ দেখা না পর্যন্ত তাদের শাস্তি নেই। বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না। সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর শুয়োরের দল। বললেন ট্যারি। রাজা আমাকে ট্যারি বলেই ডাকতেন। ট্যারি, এখন তুমি ভরসা। এই ম্যান ইটারের একটা বিহিত না করলেই নয়। তোমার কি লোকজন লাগবে সেটা বলো, আমি দিয়ে দিচ্ছি। তুমি 2-1 দিনের মধ্যেই বেরিয়ে পড়ো। এখন বলা দরকার যে মেজ কুমার ভূপত সিংও শিকারে সিদ্ধহস্ত। 23 বছর বয়স, কিন্তু এর মধ্যেই বড় বাঘ ছোট বাঘ মিলে সংখ্যা দাঁড়িয়েছে 73। তবে এটা জানি যে রাজা মেজ কুমারের খুব একটা ভক্ত নন, কারণ সে অতি উজ্জ্বল প্রকৃতির ছেলে। তাছাড়া মদ জিনিসটাকে একটু বেশি রকম পছন্দ করে। আমি মেজ কুমারের হয়ে একবার সুপারিশ করেও কোনো ফল হলো না, কাজেই আমাকেই রাজি হতে হলো। আমার তখন জোয়ান বয়স, সবে 30 পেরিয়েছে। চোখে মাইনাস পাওয়ারের পুরু চশমা সত্ত্বেও অব্যর্থ টিপ। কর্নেল হোয়াইট হেড নিজে হাতে ধরে বন্দুক চালানো শিখিয়েছেন আজমিরে থাকতে। সেখানে উৎপাতটা হচ্ছে, সেখানে পৌঁছতে হলে একটা ছোট নদী পেরোতে হয়। সে নদীর নাম লুঙ্গি কেন জিজ্ঞেস করিসনি ন্যাপলা, কারণ উত্তরটা আমি জানি না। এই লুঙ্গিরই পাশে এক অশ্বত্থ গাছের তলায় মাস 4 হলো এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন, এই খবর আমরা পেয়েছি। রাজার আবার হোলি ম্যানে খুব বিশ্বাস। বলে দিলেন যাবার সময় আমি যেন একবার দেখা করে যাই। রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে। যদি ডায়াবেটিসের কোনো ওষুধ তিনি বলতে পারেন যেন আমি সেটা জেনে নিই। জানুয়ারি মাস, প্রচণ্ড শীত পড়েছে সেবার। তারই মধ্যে 2টি বেয়ারা সমেত বেরোবার সব তোড়জোড় করে ফেললাম। রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তাঁর ঘরে। বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি। রাজা তখনও হাঁপাচ্ছেন এবং আমার সামনে মেজকুমারকে কড়া কথা শুনিয়ে তাকে ঘর থেকে বার করে দিলেন। বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেই প্রসন্ন নয়। বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে যে বাঘ মারতে পাঠানো হচ্ছে সেটা আদৌ ওর মনোপুত নয়।
তবে সিদ্ধান্তটা তো আমার নয়, সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং। কাজেই আমার ওপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হলো না। লুঙ্গি নদী ডুমনিগড় থেকে ৩২ মাইল, অর্থাৎ আজকের হিসেবে ৫০ কিলোমিটার। তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, তবে ডুমনিগড়ে জীব আসেনি। রাজার একটা পুরনো ফোর্ট ছিল, সেটা খুবই মজবুত। তাতে করেই পৌঁছে গেলাম ১ ঘন্টার ভেতরে। শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সব সঙ্গে এসেছে। নদী পেরিয়ে আরও যেতে হবে ১৭ মাইল। তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবে ওপারে। রেঞ্জার নিজেও যাবেন। আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে। অবশ্যই ওপারে যাবার আগে একটা কর্তব্য সারতে হলো। উদাস বাবার আশ্রমে একবার ঢুঁ দিতে হলো। গেরুয়াধারী বাবাজি শিষ্যা পরিবেষ্টিত হয়ে পর্ণকুটিরের সামনে বাঘ ছালের ওপর বসে আছেন। সামনে ধুনি চলছে। চেহারাটি বেশ ভক্তি উদ্রেককারী। দাড়ি গোঁফ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জঙ্গলি ভাবটা একেবারে নেই। সাধু আমাকে দেখে স্মিত হাস্য করে আইয়ে বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিলেন। আমিও গিয়ে বসলাম। সাধু চেয়ে রইলেন আমার দিকে। ঠোঁটের কোণে সেই স্মিত হাসির রেশ। মনে মনে ভাবছি, এত দেখার কি আছে। এমন সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন, বাঙালি, এবং যেভাবে উচ্চারণ করলেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি। এ তো অবাক হলাম বই কি, কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকেই শুনছি এনার কথা, কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গ সন্তান। কে চাস তুই? এখানে বলে রাখি, বাবাজিদের এই হোলসেল তুই তোকারির ব্যাপারটা আমি মোটে বরদাস্ত করতে পারি না। তাই এনার প্রশ্ন শুনে ধাঁ করে মাথায় রক্ত উঠে গেল। বললাম, রাজার অনুরোধে তোর সঙ্গে দেখা করতে এলাম। বাবা কিন্তু মোটেই ওই তুই শুনে একবারও বিরক্ত বা বিচলিত হলেন না, বরং এবার যে কথাটা বললেন তাতে আমি হকচকিয়ে গেলাম তো বটেই, সেই সঙ্গে বেশ খানিকটা নও হয়ে গেলাম। রাজার ওষুধ আমি দিচ্ছি, বলিস চিন্তা করার কিছু নেই, অসুখ সেরে যাবে। তবে পুত্রশোক থেকে রেহাই নেই। বড়টা গেছে, পরেরটাও যাবে। ছোটটি ভালো ছেলে, সেই বাপের মুখ রাখবে। তবে রাজত্ব নেই কপালে, কারণ রাজা আর থাকবে না দেশে, দেশ স্বাধীন হয়ে যাবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন সময় বাবাজি বললেন, তোর জন্যেও ওষুধ আছে। আমার ওষুধ? সে আবার কি? কিসের ওষুধ? তুই বাঘের পেটে যেতে চাস? সে আর কে চাই বলুন? তাহলে আমার আরও কাছে আয়। আমি একটু এগিয়ে গেলাম সাধু বাবার দিকে। বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন। হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এলো নাকে। বাস, আর কোনো ভয় নেই তোর। রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম। মনে মনে ভাবলাম, বাবাজির ক্ষমতা অসীম, কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করে নিতে লেগেছে ঠিক 2 মিনিট। রেস্ট হাউসে পৌঁছে গেলাম 1/2 ঘন্টার মধ্যেই। গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে আছে। আমি আসছি সে খবর আগেই পৌঁছে গেছে। 3 গাঁয়ের 3 মোড়ল এসেছে আমার সঙ্গে দেখা করতে। বললাম আমার যতদূর সাধ্যই আমি করব। শীতকালের দিন ছোট, তাই 4:30-র মধ্যে বন মোরগের রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হলাম। স্থানীয় শিকারী সুখদেব তেওয়ারি আমাকে সাহায্য করছে। সে মাচা বাঁধার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি, যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে, ঠিক সেরকম একটা জায়গায়। কাছাকাছির মধ্যে বাঘের পায়ের টাটকা ছাপ পাওয়া গেছে। একটা মোষও কেনা হয়েছে টোপ হিসেবে। সব মিলিয়ে ব্যবস্থা ভালোই। আমি পাহারায় একাই থাকব। সকালে শিকারি ও কুলির দল এসে আমাকে মিট করবে। তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তাহলে তো ভালোই, নইলে কাল সন্ধে থেকে আবার বসতে হবে। এভাবে কতদিন চলবে ঠিক জানা নেই।
রেস্ট হাউস ছাড়বার মুখে আরেকটা গাড়ির আওয়াজ পেলাম। এ আওয়াজ আমার চেনা। এ হলো মেজ কুমারের পন্টিয়াক টুরার। ব্যাপার কি? মেজ কুমার গাড়ি থেকে নেমে কারণটা জানিয়ে দিলেন। বললেন বাবাকে বলে রাজি করিয়েছেন, তিনিও আমার সঙ্গে নরখাদকের সন্ধানে যাবেন। এমন একটা গুরু দায়িত্ব শুধু একজনের ওপর চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। দাদার মৃত্যুতে বাবার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো না। রাজা সত্যি অনুমতি দিয়েছেন কিনা জানার কোনো উপায় নেই। আমার ধারণা তিনি বারণই করেছেন, কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন। কি আর করি, মনিবের সন্তান, তার সঙ্গে তো আর ঝগড়া চলে না। তখনই তেওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বন্দোবস্ত করা হলো। তবু ভালো যে মেজ কুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জাম সঙ্গেই এনেছিলেন। দুজনে গিয়ে উঠলাম মাচাতে। আমারটা শিমুল গাছ, ওনারটা বাদাম। আমাদের রেখে দল ফিরে গেল। আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হলাম। নিচে থেকে যাতে বাঘে বুঝতে না পারে তার জন্য দুটো মাচার নিচেই লতা পাতা দিয়ে ক্যামোফালাজ তৈরি করা হয়েছে। ব্যবস্থা পাকাপোক্ত। কুমার দেখি মাচায় উঠে ব্র্যান্ডির বোতল খুলেছেন। আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম। তিনি আমার দিকে চেয়েও চাইলেন না। অন্ধকারটা যেন একটু আগেই হলো এই মনে করে আকাশের দিকে চেয়ে গাছের ফাঁক দিয়ে দেখি কালো মেঘে দিগন্ত ছেয়ে গেছে। 6টা নাগাদ বিদ্যুৎ আর বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামল। বাঘ বৃষ্টির তোয়াক্কা করে না, শিকারিরও করা উচিত নয়, কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধ করলাম ওভারকোট ভেদ করে বরফের মতন ঠান্ডা জল আমায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এমনিতে আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে, কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড় ভয় পাই। এটাই চিরকালেরই ব্যাপার। যখন একটা হাঁচি হলো তখন প্রমাদ গুনলাম। মাচায় বসা শিকারির পক্ষে হাঁচি কাশি যে কি সর্বনেশে ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না। তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপঘাতে মৃত্যু হতে পারে। একেই বাজ পড়ছে, তার উপরে আবার গাছের তলায় বসা। পরিস্থিতিটা মোটেই ভালো লাগলো না। এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাচা থেকে নেমে পড়ছি। আজ আর ম্যান ইটারের সঙ্গে মোকাবিলা হবে না, কারণ এই হাঁচি শুনে তিনি আর এ তল্লাটে আসবেন না। নিচে মোষটা জলে ছটফট করছে, আর গলায় বাঁধা ঘণ্টা অনবরত টিং 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 করেই চলেছে। মাচা থেকে নামতে নামতে মনে হলো মেজকুমারের ভাগ্য ভালো। নরখাদক সংহারের ক্রেডিটটা হয়তো তিনি একাই পাবেন। আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া কোনো গতি নেই। এই বৃষ্টিতে আর ভিজলে নিউমোনিয়া অবধারিত। জঙ্গলের দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে। আমি টর্চের সাহায্য না নিয়েই এগিয়ে চললাম যেদিকে পাহাড় ঠিক সেদিকে। হাতে বন্দুকটা নিয়েছি, কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। পাহাড়ের গায়েও গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই। তারই মধ্যে দিয়ে এঁচড় মেঁচড় করে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকার কি যেন এসে পড়ল। বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকারটা দূর হলো না, তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ। গিয়ে ঢুকলাম ভেতরে। মাথার ওপর বাড়ি বর্ষণ দূর হলো। যাক, বাঁচা গেল। একটা শেল্টার তো পেয়েছি। পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকের দেয়াল টর্চের আলোর নাগালের বাইরে। কমপক্ষে 500 লোক এই গুহায় আশ্রয় নিতে পারে। আলোতে দেখলাম সামনেই একটা মাঝারি আকারের পাথরের চাঁই। সেটাতে পিঠ দিয়ে বসলাম গুহার মেঝেতে। বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোটোখাটো জলপ্রপাতের সৃষ্টি করেছে। পকেটে সিগারেট দেশলাই ছিল। সেটা এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি। এমন সময় তড়িৎ ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম। একটি লোক এসে একেবারে গুহার ভেতরে ঢুকলো। লোকটি সামান্য খুঁড়িয়ে হাঁটা দেখে বুঝতে পারলাম ইনি মেজ কুমার। তাঁর 7 বছর বয়সে পায়ের পাতার উপর দিয়ে চলে যায় বাপের রোলস রয়েস গাড়ি।
সাহেব ডাক্তার মেজর স্টেবিংস এর অস্ত্রোপচারের ফলে পা সেরে যায় ঠিকই, কিন্তু ডান পায়ের তুলনায় 1.5 ইঞ্চি ছোট হয়ে যায়। তার ফলে এই খোঁড়ানো, বুঝলি? মেজ কুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল। কিছু একটা গন্ধ কিছুক্ষণ থেকে আমি একটা পাচ্ছিলাম, একটু বোটকা রকমের। তার সঙ্গে আবার হেন্সি ব্র্যান্ডির গন্ধ পাওয়া গেল। তারপর অনুভব করলাম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর। তারপর মেজ কুমারের কণ্ঠস্বর প্রবেশ করলো আমার কানে। শত্রুর শেষ রাখতে নেই জানো। বলে কি লোকটা? আমিও শত্রু হতে যাব কেন? তোমাকে যখন আমি দেখে চিনেছি সেই রাতে, তখন তোমারও আমাকে দেখে এবং চিনে ফেলাটা আশ্চর্য নয়। কোন রাতে সেটা কি বলে দিতে হবে? ইমলি গাছের নিচে দাঁড়িয়েছিলে তুমি, দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে। আমার গরম লাগতে শুরু করেছে। ওভারকোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়। এই মেজ কুমারী তাহলে হত্যাকারী, নারায়ণ শ্রীমল নয়। দাদাকে হটিয়ে নিজের গদিতে বসার লোভ, যেমন আরও অনেক রাজপরিবারেই হয়ে থাকে। কিন্তু আমায় সে চিনল কি করে সে রাতে? উত্তর এলো মেজ কুমারের মুখ থেকেই। ত্রয়োদশীর চাঁদ উঠেছিল তখন। তোমার চশমার কাঁচ চকচক করছিল সেই আলোয়। এত পুরো কাঁচ এ তল্লাটে আর কারোর নেই। আমি চুপ করে আছি। আমার চোখের পাওয়ার -9। এই চশমাই আমাকে বিট্রে করল। একটা খুট শব্দ পেলাম। মেজ কুমারের টোটা ভরা রাইফেল উঁচিয়ে উঠেছে। ওর আর আমার মধ্যে ব্যবধান 2 হাতের। ওই পাখ মারা 12 বোরের আগ্নেয়াস্ত্র এই দূরত্ব থেকে আমার উপরে প্রয়োগ করলে আমার দেহ শতটুকরো হয়ে ছড়িয়ে পড়বে গুহার চারদিকে। কিন্তু ওটা কি? এক জোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে মেজ কুমারের পেছন থেকে, আর তার সঙ্গে সেই পোটকা গন্ধ। সে ইয়োর প্রেয়ার্স মিস্টার ব্যানার্জি। বিদ্যুতের আলোতে বন্দুকের ইস্পাতের নল ঝিলিক দিয়ে উঠল, আর পর মুহূর্তে একটা ভারী ধাতব শব্দে বুঝতে পারলাম বন্দুক গুহার মেঝেতে আছড়ে পড়েছে। একটা গোঙানির শব্দ ক্রমে দূরে সরে গেল, আর সেই সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো। আমি কাঠ হয়ে বসে রইলাম। ক্রমে বজ্র বিদ্যুতের তেজ কমে এলো, বৃষ্টির শব্দ থেমে এলো। বোধহয় নার্ভাস স্ট্রেসের দরুন, কিংবা হয়তো জ্বর ছিল শরীরে। এই ঘটনার কিছুক্ষণ পরেই আমি ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। গুহাটা যে কত বড় সেটা এখন বুঝতে পারলাম। আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেয়ালের সামনে পড়ে আছে মেজ কুমারের রাত খাওয়া মৃতদেহ, কিন্তু নরখাদকের কোনো চিহ্ন নেই। গুহার বাইরে একটা পাথরের খণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম হাতে বন্দুক নিয়ে। একটু খুঁতখুঁত ভাব ছিল মনে, কারণ এটা তো জানি যে বাঘ সুযোগ পেয়েও আমাকে খায়নি। সেটা বাবাজির মলমের জন্যেই হোক বা অন্য যে কারণেই হোক, শুধু তাই নয়, আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে। তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত সে কথাও তো মিথ্যে নয়। তাই মন থেকে মমতা দূর করে দাঁতে দাঁত চেপে দিয়ে বসে রইলাম। 8টা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না, তখন অগত্যা ফিরতি পথ ধরলাম। মাচার কি অবস্থা দেখতে হবে গিয়ে। সেখানে চায়ের ফ্লাস্ক, জলের বোতল, বালিশ, কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে। জায়গাটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না, কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা পড়া। মাচা সমেত শিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে। তার পাশেই পড়ে আছে মৃত মোষ, আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাতক। সে এক বিচিত্র ছবি। মানুষের হাতের বন্দুকের চেয়ে 1000 গুণে বেশি শক্তিশালী আগ্নেয়াস্ত্রের শিকার হয়েছে এরা, সেটা আর বলে দিতে হয় না। ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম, কিন্তু তাঁর সঙ্গে আর দেখা হলো না। তার পর্ণকুটির ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদী এই গত রাত্রের বৃষ্টিতে। তিনি নিজে নাকি একটি সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন, কিন্তু আপাতত ওই সর্দি জ্বরে কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।